প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন ক্লাস 12-এর যে অধ্যায় চলছিল সেইখানে আমরা পূর্বে ভিডিওতে দেখেছি অপটিক্যাল আইসোমারিজম। তা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো আজকের আলোচ্য বিষয় ডিএল নামকরণ এবং যে আরএস নামকরণ, এই দুটো সম্পর্কেই তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক কোশ্চেন দেওয়া থাকে, এমসিকিউ বলো শর্ট কোশ্চেন বলো থাকেই, অবশ্যই থাকবে। ঠিক আছে, তো প্রথমে শুরু করছি ডিএল নামকরণ। তো ডিএল নামকরণের ক্ষেত্রে আমরা যদি ফিশার প্রজেকশনে কোনো একটা মলিকুলকে যদি লিখি, ঠিক আছে, প্রথমে আমরা ধরে নিচ্ছি গ্লিসারেলডিহাইড। ঠিক আছে, তো গ্লিসারেলডিহাইডকে নিলাম, ফিশার প্রজেকশনে তার আমরা গ্রুপগুলো প্রতিস্থাপিত করলাম। ঠিক আছে, তারপর আরেকটা নিয়ে নিচ্ছি সেই সেম অবস্থাতেই গ্লিসারেলডিহাইড, যেখানে ওইচ গ্রুপটি আমরা লেফট সাইডে রাখছি। ঠিক আছে, তো দুটাই হচ্ছে গ্লিসারেলডিহাইড। ঠিক আছে, এবার দেখো এই যে গ্লিসারেলডিহাইড নিয়েছি, তারা ফিশার প্রজেকশনে যে অবস্থান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ফিশার প্রজেকশনে এক পাশে ডান দিকে দেখো ওইচ আছে আর একদিকে হচ্ছে এইচ আছে। আরেকটার ক্ষেত্রে দেখো ওইচ বাম দিকে আছে আর এইচ ডান দিকে আছে। তাহলে আমরা এখানে যদি কার্বনগুলোর নামকরণ করি তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 2 আর এটা হচ্ছে 3, তিনটে কার্বন ঠিক একই রকমভাবে 1 2 3। ক্লিয়ার? এরপর দেখো এখানে C2 বলতে এখানে 2 নাম্বার কার্বনের কথা আমরা বলেছি। ঠিক আছে, এই C2 যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কাইরাল কার্বন, দুটার ক্ষেত্রেই কাইরাল কার্বন বা অপ্রতিসম, যেটাকে আমরা বাংলায় বলবো অপ্রতিসম কার্বন। ক্লিয়ার? তো এই অপ্রতিসম বলার কারণটা কি? কারণ এই কার্বনের সাথে চারটা যে গ্রুপ যুক্ত আছে চারটাই কিন্তু ডিফারেন্ট গ্রুপ, তাই একে আমরা অপ্রতিসম বা কাইরাল কার্বন বলছি। ঠিক আছে, কাইরাল কার্বনকে আমরা কি করি, স্টার দিয়ে লিখে রাখি, তাহলে স্টার দিয়ে আমরা চিহ্নিতকরণ করে দিলাম। ক্লিয়ার? এবারে দেখো এই কাইরাল কার্বনের যে OH ফিশার প্রজেকশনে OH, এটা কিন্তু ডান দিকে অবস্থান করেছে। যদি কোনো একটা ইলেকট্রোনেগেটিভ পরমাণু বা কোনো একটা তোমার হচ্ছে পিওরিটি যে সিকোয়েন্স, তার সিকোয়েন্সে মানে এই দুটো যে মানে রয়েছে, দেখো এইখানে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে OH, এদের দুজনের মধ্যে যার পিওরিটি সিকোয়েন্সটা অনেকটা বেশি, মানে প্রথম দিকে অবস্থান করবে বা ইলেকট্রোনেগেটিভ পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে কার্বনটি, সেই যে অংশটা, এই অংশটা যদি ডান দিকে থাকে অর্থাৎ রাইট সাইডে যদি থাকে তখন তার নামকরণটা আমরা কি করব, ডি। কি বললাম? যখন ডান দিকে থাকবে তখন তার নামকরণটা হয়ে যাবে ডি। তাহলে এইখানে C2 এর দেখো সাপেক্ষে যদি ওইচটা কি ডান দিকে আছে, তাহলে এর নামকরণটা হয়ে যাবে ডি। এখানে এটা প্লাস, কারণ অপটিক্যাল অ্যাক্টিভ। ঠিক আছে, ডি প্লাস গ্লিসারেলডিহাইড, গ্লিসারেলডিহাইড, এটার নাম হয়ে যাবে ডি প্লাস গ্লিসারেলডিহাইড। আবার দেখো এই যে তারপরের যে ডান দিকে যে আমরা গ্লিসারেলডিহাইডের স্ট্রাকচারটা করেছি, দেখো এখানে কাইরাল কার্বন C2 সাপেক্ষে ওইচটা কিন্তু বাম দিকে রয়েছে। ঠিক আছে, তো বাম দিকে থাকার জন্য এটাকে আমরা বলবো এল। কি বলবো? এল মাইনাস গ্লিসারেলডিহাইড। ঠিক আছে, তাহলে আবার একটা জিনিস দেখো, এই যে ডি গ্লিসারেলডিহাইড আর এল গ্লিসারেলডিহাইড, এরা কিন্তু পরস্পর কিন্তু একে অপরের কিন্তু মিরার ইমেজ। এটা তো মিরর, ঠিক আছে, বা দর্পণ আমরা যদি ব্যবহার করি তাহলে দেখব এরা পরস্পর মিরার ইমেজ, কিন্তু এরা সুপার ইম্পসিবল নয়, এরা নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ। ফলে এই দুটো হচ্ছে ডি গ্লিসারেলডিহাইড এল গ্লিসারেলডিহাইড পরস্পর কিন্তু এনানসিওমার।
তাহলে আমরা এই দুটোকে বলে দিতে পারি পরস্পর, এরা পরস্পর এনানসিওমার। তাহলে DL ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে, আরও একটা আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে আরও ক্লিয়ার করে জেনে নেব। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কার্বন সংখ্যা বেশি নিচ্ছি, 4টে কার্বনযুক্ত একটা তোমার মূলক নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা কার্বন সংখ্যাটা একটু বেশি নেব। ঠিক আছে, তো কার্বন সংখ্যা বেশি নিয়ে আমরা এর নামকরণটা DL নামকরণটা করব। ঠিক আছে, এটা হয়ে যাবে, দেখো যদি নামকরণ আমরা করি 1 2 3 4, অর্থাৎ 4টে কার্বন আছে। এটা হচ্ছে বিউটেন। এর নামকরণটা কি হবে? নামকরণটা আমরা C2 যেটা দেখব, C2 কার্বন। এই C2 কার্বন কিন্তু কাইরাল কার্বন, কাইরাল কার্বন। একই রকমভাবে C3টাও হচ্ছে কাইরাল কার্বন, কারণ ডিফারেন্ট গ্রুপ আছে, তাই এদেরকে আমরা স্টার দিয়ে দিলাম। এবারে দেখো যদি আমরা C2-র ক্ষেত্রে দেখি, C2-র ক্ষেত্রে দেখো এখানে OH গ্রুপটি কোন দিকে আছে? ডান দিকে, তাহলে এটা ডি কনফার্মেশন হবে। আবার যদি আমরা C3-র ক্ষেত্রে দেখি, সেইখানে দেখবে OH গ্রুপ লেফট সাইডে আছে, তাহলে এটা হয়ে যাবে এল কনফার্মেশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এর যদি নামকরণ IUPAC করি, তাহলে IUPAC নামটা কি হবে? নামকরণটা হয়ে যাবে বিউটেন 2D3L ডাইল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কেন 2D লিখছি? কারণ 2 নম্বর কার্বনের যে OH আছে সেটা কিন্তু ডেক্সট্রো রোটেটারি তোমার হচ্ছে কনফিগারেশন, অর্থাৎ ডি কনফিগারেশন। আর C3 এটা লেভোটারি কনফিগারেশন, যেটা হচ্ছে এল কনফিগারেশন। তাই আমরা এদের কনফিগারেশন দিয়েই কিন্তু নামকরণটা আমাদের লিখতে হবে। এইভাবে কিন্তু DL নামকরণটা বুঝতে পারলাম। কোনো জায়গায় যদি প্রবলেম থাকে ভিডিওটাকে পজ করবে, করে দিয়ে আবার রিভার্সে গিয়ে জিনিসটা দেখবে, দেখলে আশা করি জিনিসটা বুঝতে পারবে। আমি দ্বিতীয়বার আর রিপিট করছি না। ওকে, এরপরে আমরা জানবো RS নামকরণ। দেখো RS নামকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে জিনিসটাকে আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আমরা যে কার্বনের ক্ষেত্রে আমরা R বা S কনফিগারেশনের নামকরণটা করব, সেই কার্বনটাকে কিন্তু কাইরাল কার্বন হতে হবে। যদি কাইরাল কার্বন না হয় সেই ক্ষেত্রে RS নমেনক্লেচার আমরা করতে পারবো না। তাহলে প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে কার্বন পরমাণুটি কাইরাল সেন্টার হতে হবে। ঠিক আছে, তাহলে কাইরাল সেন্টার যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা RS নমেনক্লেচারটা করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না, বারবার বলছি। ঠিক আছে, এবার কোনো একটা আমরা কাইরাল কার্বন নিলাম, তার হচ্ছে তোমার প্রত্যেকটা যে গ্রুপ, সেই গ্রুপগুলোকে আমরা একটা A ধরলাম, তারপরে হচ্ছে ব্যাক সাইডে B ধরলাম, আর ফ্রন্ট সাইডে আমরা C ধরলাম। এখানে ব্যাক সাইড কোনটা? যেটা ডটেড লাইন আছে সেটা ব্যাকে আছে, আর হচ্ছে সি যেটা সেটা আপ আছে। ধরলাম এই আমাদের যে বোর্ডটা ব্যবহার করছি সেই বোর্ডটা হচ্ছে যদি 2D হয়, তাহলে সেই বোর্ডের মধ্যে এই তলের মধ্যে কিন্তু A, C আর D অবস্থান করবে, আর এই বোর্ডের পেছনের দিকে কিন্তু B অবস্থান করবে, আর ওপরের দিকটাতে তোমার C অবস্থান করবে, যেহেতু ফ্রন্ট সাইড। ওকে, তাহলে এখানে আমরা যদি এই ডিটাকে ধরে নিয়ে যদি পুরো এই যে ABC এদের ঘূর্ণন ঘটাই, সেই ঘূর্ণনটা কেমন হবে সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, সেইটা আমাদের লক্ষণীয় বিষয়, কারণ তার উপর নির্ভর করে RS নমেনক্লেচারটা আমরা করব।
তাহলে এখানে ডিটাকে আমরা কিন্তু ধরে রেখেছি, ডিটাকে ধরে ঘোরাচ্ছি, তাহলে এ বি সি এদের মধ্যে স্থানের পরিবর্তন ঘটবে। তো সেই পরিবর্তনটা কিভাবে হবে বা কিভাবে আমাদের ঘূর্ণন করতে হবে সেইটা আমরা আগে দেখে নেব। দেখো, যেহেতু আমরা ডিতে ধরে রেখেছি তাই ডিটাকে আর চিহ্নিতকরণ করছি না, ঠিক আছে। এবারে এ থেকে দেখো এ বি সি এদের আমরা যদি প্রিয়রিটি সিকোয়েন্স অনুযায়ী সাজাই তাহলে এ প্রথম আসবে, তারপর বি আসবে, তারপরে সি আসবে, তারপর হচ্ছে ডি আসবে। এইটা কিন্তু সিআইপি রুল অনুযায়ী তাদের সিকোয়েন্স। সিআইপি রুল জিনিসটা কি সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখছি, একটু হোল্ড করো, ওকে। আগে এই জিনিসটা বুঝে নাও যে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে জিনিসটা কী। দেখো, আমরা সব সময় যে প্রিয়রিটি সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ঘূর্ণনটা ঘটাবো। তাহলে এ সব থেকে বেশি, তারপর বি, তারপর সি। তাহলে এ থেকে আমরা সিতে যাব, সি থেকে বি থেকে আমরা এ থেকে বি এ যাব, আবার বি থেকে সি, আবার সি থেকে আমরা ডিতে যাব। তাহলে এই যে ঘূর্ণনটা হচ্ছে, এই ঘূর্ণনটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘটছে। ঘড়ির কাঁটার দিকে কেন বলছি, যদি আমরা এটাকে ঘড়ি ভেবে নিই, ঠিক আছে, এটা 12, 6 আর এটা 9 আর এটা হচ্ছে 3, তারপরে মাঝে মাঝে 1, 2, 3, 4, 7, 8, 10, 11 এগুলো থাকবে। তাহলে ঘড়ির কাঁটা যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণনটা কোন দিকে ঘটে? ঘড়ির কাঁটার ঘূর্ণনটা সবসময় দেখবে কাঁটাগুলো এইভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো, এই যে ঘড়ির কাঁটার ঘূর্ণন আর এইখানের ঘূর্ণন সেম হচ্ছে, তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজ ঘূর্ণন হচ্ছে। ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার অভিমুখে ঘূর্ণন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিন্তু ক্লকওয়াইজ বলবো। আর ক্লকওয়াইজ যখন হবে তার কনফিগারেশনটা সবসময় মাথায় রাখবে আর হবে, ঠিক আছে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন কনফিগারেশন আর হয়। তো অনেক ক্ষেত্রে কনফিগারেশন কিন্তু চেঞ্জ হয়, সেটা কতকগুলো নিয়মের ওপর বেস করে করা হয়, সেই নিয়মটা আমরা দেখব, ঠিক আছে। একটু ওয়েট করো। এরপর আমরা নিয়ে নিচ্ছি আরেকটা কাইরাল কার্বন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যাক সাইডে সিকে রাখছি আর ফ্রন্ট সাইডে বিকে রাখছি, ঠিক আছে। তাহলে ডিটাকে ধরে যদি আমরা ঘূর্ণন ঘটাই তাহলে ঘূর্ণনটা আমাদের কেমন হবে? ঘূর্ণনটা দেখো আমাদের ঠিক এই রকম হবে। কোন দিক থেকে হবে? পিরিয়ডি অনুযায়ী বা সিআইপি রুল অনুযায়ী এ প্রথম, তারপর বি, তারপর সি। তাহলে আমরা এখান থেকে এ থেকে বিতে যাব, বি থেকে আবার সিতে, আবার সি থেকে আমরা এতে যাব। তো এই ক্ষেত্রে যে ঘূর্ণনটা হচ্ছে সেটা কিন্তু দেখো, এই যে ঘড়ির কাঁটার যেদিকে ঘূর্ণন হয় তার বিপরীত দিকে ঘটছে না। ঘড়ির কাঁটা তো এইভাবে ঘূর্ণন হয়, তাই না? এইরকমভাবে ঘূর্ণন হয়, কিন্তু আমরা যেভাবে এই যে ঘূর্ণনটা দেখাচ্ছে সেটা বিপরীতমুখী। তাহলে এটাকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ বা যেটাকে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণন। যখন বিপরীত ঘূর্ণন হবে, ঠিক আছে, তখন কিন্তু এদের যে তোমার হচ্ছে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা তখন কিন্তু আমরা এস কনফিগারেশন বলবো। অর্থাৎ কার্বন, এই যে কার্বন, কাইরাল কার্বন, তার কনফিগারেশনটা এস হবে। এইখানে ছিল আর কনফিগারেশন, বোঝা গেল? তাহলে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, বোঝা গেল। এরপর আমরা জানব যে কিছু নিয়ম, যে নিয়মের ওপর বেস করে, অর্থাৎ কার্বন যে সেন্টার আছে কাইরাল সেন্টার, সেই কাইরাল সেন্টারের সাপেক্ষে যদি ব্যাক সাইডে কোন গ্রুপ অবস্থান করবে তার ওপর নির্ভর করে কিন্তু নিয়মটা আমাদের তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই নিয়মটাকে বলবো ফোর ব্যাক নিয়ম। তাহলে ফোর ব্যাক নিয়মটা কি সেই জিনিসটা আমরা একটু দেখে নিই।
দেখো ফোর ব্যাক নিয়মটা কি হয় দেখো, যদি কাইরাল কার্বনের সাপেক্ষে যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের শেষ ক্রমের অর্থাৎ চতুর্থ নাম্বারের ক্রমের উপস্থিত যে গ্রুপ, সেই গ্রুপটা যদি ব্যাক কার্বন এই ব্যাক পজিশনে অবস্থান করে, তখন কিন্তু ক্লকওয়াইজটা কিন্তু আর নোমেনক্লেচার হয়। ঠিক আছে, সেটা হচ্ছে পজিটিভ রুল দেখাবে। আবার যদি ব্যাক পজিশনে থাকা গ্রুপটি যদি 3 নাম্বার ক্রমের হয়, তখন কিন্তু নেগেটিভ রুল দেখায়, অর্থাৎ যদি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হয় তার বিপরীত কিন্তু কনফিগারেশন দেখায়। আবার যদি 2 নাম্বার ক্রমের যে গ্রুপটি সেটা যদি ব্যাক সাইডে অবস্থান করে, তখন কিন্তু আবার পজিটিভ দেখাবে। আর যখন 1 নাম্বার ক্রমে থাকা গ্রুপটি ব্যাক পজিশনে থাকবে, তখন কিন্তু নেগেটিভ দেখাবে। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। 4-2 হচ্ছে মনে রাখার জন্য বলছি, 4 আর 2 যদি ব্যাকে থাকে তখন পজিটিভ রুল, আর 3-1 যদি ব্যাকে থাকে তখন নেগেটিভ রুল। তো এই নেগেটিভ পজিটিভ রুলটা জিনিসটা কি একটু মন দিয়ে শুনো, বারবার কিন্তু রিপিট করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না, তাই একবার বলবো ভালো করে শুনে নাও। আর যদি সমস্যা হয় ভিডিওটাকে পজ করে রিভার্সে নিয়ে গিয়ে আরেকবার দেখে নেবে। ফোর ব্যাক পজিটিভ রুল হবে, দেখো ফোর ব্যাক পজিটিভ রুল বলতে চতুর্থ ক্রমের গ্রুপটি যদি ব্যাক পজিশনে অবস্থান করে, তখন যদি ক্লকওয়াইজ রোটেশন ঘটে বা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার অভিমুখে যদি ঘূর্ণন হয়, সেই ক্ষেত্রে বলেছি পজিটিভ রুল। পজিটিভ রুল মানে যদি আর হয় সেইটা আর কনফিগারেশনই হবে। আর যদি একই রকমভাবে আমরা বিপরীতটা ভাবি, যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হয় সেই ক্ষেত্রে এস কনফিগারেশন হবে, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। যদি 3 নাম্বার ক্রমের গ্রুপটি ব্যাক পজিশনে অবস্থান করে, তখন কিন্তু ক্লকওয়াইজের জন্য আরও হওয়ার কথা ছিল, কিন্তু আর না হয়ে সেইখানে কিন্তু এস কনফিগারেশন হয়, অর্থাৎ নেগেটিভ রুল হয়। ঠিক একই রকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য এস হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে নেগেটিভ রুলের জন্য তা কিন্তু আর কনফিগারেশন হবে। ঠিক একই রকমভাবে দ্বিতীয় ক্রমের গ্রুপটি যদি ব্যাক পজিশনে অবস্থান করে, তখন ক্লকওয়াইজের জন্য পজিটিভ রুল অর্থাৎ আর কনফিগারেশনই হবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হয় তখন কিন্তু এস কনফিগারেশন হবে, কোনো পরিবর্তন হবে না। আবার প্রথম ক্রমের গ্রুপটি যদি ব্যাক পজিশনে অবস্থান করে সেই ক্ষেত্রে নেগেটিভ রুল। আর নেগেটিভ রুল হওয়া মানে কি, ক্লকওয়াইজের ঘূর্ণনের জন্য আর হওয়ার কথা ছিল, আর না হয়ে সেই কনফিগারেশন পরিবর্তিত হয়ে যায় এসতে। একই রকমভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজের ঘূর্ণন হয়, তার ক্ষেত্রে কনফিগারেশন এস হওয়ার কথা ছিল, তা না হয়ে নেগেটিভ রুলের জন্য আর কনফিগারেশন হয়ে যাবে। তো এই জিনিসটা তোমরা ভালো করে একটু দেখে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা নামকরণ ঠিকঠাক করে করতে পারবো না। দেখো আমরা যদি ফিশার প্রজেকশন, এটাকে আমরা বলবো ফিশার প্রজেকশন। তো ফিশার প্রজেকশনের ক্ষেত্রে আমরা যদি পিরিয়ডিটি অনুযায়ী কাইরাল কার্বনের যে গ্রুপগুলো আছে তাদেরকে আমরা এ বি সি আর ডি যদি নামকরণ করি, আর এবং এদের যদি পিরিয়ডিটিটা হচ্ছে এ বেশি, তারপরে হচ্ছে বি, তারপরে সি, তারপরে হচ্ছে ডি, এটা কিন্তু সিআইপি রুল অনুযায়ী তাদের যে প্রাধান্যের ক্রম, ঠিক আছে, এটা হচ্ছে তাদের প্রাধান্যের ক্রম। তো এই ক্রমকে ওপর নির্ভর করেই আমরা যদি দেখি যে ফিশার প্রজেকশনের যে চতুর্থ, অর্থাৎ চতুর্থ বলতে এখানে আমরা ডি এর কথাটা বলেছি, ঠিক আছে। চতুর্থ ক্রমের যে গ্রুপটি রয়েছে ডি, সেই চতুর্থ ক্রমের গ্রুপ ডি যদি তোমার হচ্ছে উল্লম্বভাবে অবস্থান করে, উল্লম্ব বলতে দেখো ওপর নিচের কথা বলছি, ওপর নিচকে আমরা উল্লম্ব, ভূমির সঙ্গে উল্লম্ব আছে, তাহলে উল্লম্ব যদি অবস্থান হয় সেই ক্ষেত্রে আমরা যদি ঘূর্ণন দেখি, তো ঘূর্ণনটা দেখলে এ থেকে আমরা বিতে যাব, বি থেকে আমরা সিতে, আবার সি থেকে আমরা ডিতে আসব, ফলে এটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন ঘটছে। কি ওয়াইজ রোটেশন ঘটছে? ক্লকওয়াইজ। তাহলে এর কনফিগারেশন কিন্তু আর হবে, ঠিক আছে। তো উল্লম্ব থাকলে যে দুটো জিনিস মনে রাখতে হবে, যদি উল্লম্ব থাকে ডি, অর্থাৎ ডি বলতে চতুর্থ ক্রমের যে গ্রুপটি যদি উল্লম্ব অবস্থান করে,
উল্লম্ব অবস্থানের যে কোনো উপরে বা নিচে যে কোনো জায়গায় যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে আর কনফিগারেশন সবসময় ক্লকওয়াইজটাই হয়, অর্থাৎ আমি উল্টো বললাম, ক্লকওয়াইজ ঘূর্ণনের ক্ষেত্রে আর কনফিগারেশন, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের ক্ষেত্রে এস কনফিগারেশন হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে এটা আর কনফিগারেশন। আবার একই রকমভাবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এইটা কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ঘটছে, তাহলে এর কনফিগারেশন কিন্তু আমাদের এস হবে। বোঝা গেল? ঠিক বিপরীত দিকে দেখো, যে ডি গ্রুপ অর্থাৎ চতুর্থ ক্রমের যে গ্রুপটি, সেই গ্রুপটা দেখো এখানে কোথায় অবস্থান করেছে, অনুভূমিক অবস্থান করেছে। সেইটা রাইট সাইডে হতে পারে, আবার লেফট সাইডে হতে পারে। তো অনুভূমিক অবস্থানের ক্ষেত্রে ক্লকওয়াইজ যে ঘূর্ণন ঘটে, সেই ঘূর্ণনের জন্য কিন্তু আর হয় না, সেটা কিন্তু এস হয়, অর্থাৎ নেগেটিভ রুল হয়। ঠিক আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে আমরা দেখব আর, অর্থাৎ যেটা এস হওয়ার কথা সেটা এস না হয়ে আর হবে। বোঝা গেল? তো এরপর যদি আমরা দেখি যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ। তার পাশেরটা দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এটা কিন্তু ক্লকওয়াইজ। তো যেটা ক্লকওয়াইজ হচ্ছে সেটা নেগেটিভ রুল হবে, তাহলে এখানে হয়ে যাবে এস কনফিগারেশন। আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেইটা কিন্তু নেগেটিভ রুল হয়ে গিয়ে আর কনফিগারেশন হয়। তো এই দুটো জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ যদি ফিশার প্রজেকশনে দিয়ে দেয় তখন তার আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে এই দুটো ঘটনা কিন্তু আমাদের কাজে লাগবে বা নিয়মটা আমাদের ফলো করতে হবে। দেখো সিআইপি রুল অনুযায়ী, দেখো রুলগুলো প্রত্যেকটা একটা একটা করে বলছি, বেশি কিছু নেই, গোটা 6-7টা আছে। তো অপ্রতিসম যদি আমরা যে কার্বনটা কাইরাল কার্বন, তার সাথে যদি যে সমস্ত গ্রুপগুলো যুক্ত আছে বা কোনো পরমাণু যদি যুক্ত থাকে, সেই পরমাণুর যে পারমাণবিক সংখ্যা, সেই পারমাণবিক সংখ্যা হ্রাসের সাথে সাথে কিন্তু পরমাণু বা গ্রুপের প্রাধান্যক্রমটা কিন্তু হ্রাস পায়। উদাহরণ হিসেবে আমরা কিভাবে লিখতে পারি, সালফার, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। দেখো সালফার এই যে পরমাণু, এটা যদি কাইরাল কার্বনের সঙ্গে বা অপ্রতিসম কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত থাকে, তখন কিন্তু এর পারমাণবিক যে সংখ্যা সেটা কিন্তু বেশি, ফলে এর প্রাধান্যক্রমটা বেশি হবে ফ্লোরিনের থেকে। আবার ফ্লোরিনের বেশি অক্সিজেনের থেকে, আবার অক্সিজেনের বেশি নাইট্রোজেনের থেকে, নাইট্রোজেনের বেশি কার্বনের থেকে, আবার কার্বনের থেকে হাইড্রোজেন বেশি হবে, ফলে এদের প্রাধান্যক্রমটা এইরকম হয়। তাহলে প্রাধান্য ক্রমটা কিন্তু এইভাবে হবে, যেটাকে আমরা প্রায়োরিটি সিকোয়েন্স বলছি। বোঝা গেল? আবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়তে বলা হয়েছে যে যদি আইসোটোপের অবস্থান করে, কোনো পরমাণু একই পরমাণু অবস্থান করছে কিন্তু তাদের আইসোটোপগুলো অবস্থান করেছে, সেই ক্ষেত্রে আইসোটোপের যার পারমাণবিক ভরটা বেশি সেটা আগে কিন্তু প্রায়োরিটি সিকোয়েন্সে বা প্রাধান্যক্রমে স্থান পাবে। যেমন আমরা ডয়টেরিয়াম আর হাইড্রোজেনের মধ্যে যদি দেখি, ডয়টেরিয়ামও আছে, আবার হাইড্রোজেনে একটা গ্রুপ হিসেবে আছে, সেই ক্ষেত্রে আমরা ডয়টেরিয়ামকে আগে স্থান দেব, তারপর হাইড্রোজেনকে স্থান দেব। ধরলাম 4টা গ্রুপের মধ্যে দুটোতে, একটাতে হচ্ছে কার্বন 14 আছে, আর একটাতে কার্বন 12 আছে, তাহলে এদের মধ্যে কোনটাকে আমরা প্রাধান্যক্রমে বেশি স্থান দেব আগে? তো 14 যেটা পারমাণবিক ভর বিশিষ্ট, সেটা বেশি হবে 12 থেকে। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে 18 আর হচ্ছে 16 অবস্থান করেছে, সেই ক্ষেত্রে 18টা আগে স্থান দেব, কারণ তার পারমাণবিক ভরটা বেশি। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে বলা হয়েছে, দেখো যদি একাধিক গ্রুপের অবস্থান করে, তাহলে সেই একাধিক গ্রুপে উপস্থিত যে তোমার পারমাণবিক সংখ্যার
বেশি যে গ্রুপটা, তার ক্ষেত্রেই কিন্তু প্রাধান্যক্রমটা বেশি হবে। কীরকম? গ্রুপগুলো আমি লিখে নিই আগে, তারপর বলছি। তো এই গ্রুপগুলো যদি 4টা গ্রুপ অবস্থান করে, সেই ক্ষেত্রে দেখবে যে প্রথমটার ক্ষেত্রে কিন্তু তাদের পারমাণবিক যে সংখ্যা, সে সংখ্যাটা কিন্তু তুলনামূলক বেশি, ফলে এর প্রিয়রিটিটা বেশি হয়, অর্থাৎ প্রাধান্যক্রমে এর স্থানটা আগে হবে, 1 নাম্বার হবে, দ্বিতীয় নাম্বারে এটা হবে, তৃতীয় নাম্বারে এটা হবে, আর চতুর্থ নাম্বারে মিসাইল হবে। বোঝা গেল? এরপর আমরা 4 নাম্বার রুলটাতে আসছি। দেখো 4 নাম্বার রুলে বলা হয়েছে যে কার্বন আর হচ্ছে যে অপ্রতিসম যে কার্বন বা কাইরাল কার্বন, তার সঙ্গে যদি গ্রুপ যুক্ত থাকে, সেই গ্রুপে যদি আবার ডবল বন্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ওই ডবল বন্ডটাকে আমরা রেপ্লিকেশন ঘটাবো, অর্থাৎ প্রাধান্যের বিচারে তাদেরকে স্থান দেওয়ার জন্য আমরা পুনরায় বিন্যাস করে লিখব। সো বিন্যাসটা কেমন করে হবে? দেখো, এখানে কার্বন তো হাইড্রোজেনের সাথে একটা যুক্ত আছে, আরেকটা হচ্ছে কার্বনের সাথে যুক্ত আছে, আরেকটা যে পাই বন্ড ছিল, সেই পাই বন্ডের স্থানটাতে আমরা একটা কার্বন নিয়ে নেব, যেই কার্বনটা হচ্ছে আমরা কাল্পনিক একটা কার্বন, যার যোজ্যতাকে আমরা ভজানোর জন্য 3টে জিরো দেব। 3টে জিরো দেওয়ার কারণ কি? জিরো দেওয়ার কারণ হচ্ছে অলিক পরমাণুকে চিহ্নিতকরণ করার জন্য আমরা জিরো দিই। জিরো কী জন্য দিই? অলিক পরমাণুকে বোঝানোর জন্য। এখানে 3টে জিরো দেওয়ার কারণ কি? 3টে হচ্ছে গ্রুপ যুক্ত হয়ে কার্বন, যে আরেকটা হচ্ছে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যে চতুর্যোজ্যতা দেখাচ্ছে, সেটা আমরা যোজ্যতা ভজানোর জন্য একটা অলিক কার্বন নিলাম। ঠিক আছে? তার পাশের যে কার্বনটা আছে, সেটাই দুটো হচ্ছে হাইড্রোজেন, আরেকটা অলিক কার্বন অবস্থান করে। এইভাবে কিন্তু তাদের আমরা ভেঙে দিয়ে তারপর কিন্তু তাদের সিকোয়েন্সটা আমরা বিচার করব বা প্রাধান্যক্রমটা বিচার করব। যদি ট্রিপল বন্ড থাকে, অর্থাৎ 3 বন্ধন যদি থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা ভাঙতে পারি? ঠিক একই রকমভাবেই কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড আর দুটো হচ্ছে পাই বন্ড আছে, তাই দুটো অলিক কার্বন পরমাণু আমরা নিয়ে নেব। ঠিক আছে? প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে দুটো করে অলিক কার্বন পরমাণু নিয়ে নিচ্ছি। তাহলে এইভাবেই কিন্তু আমরা সিকোয়েন্সটা তাদের প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। 5 নাম্বার যে পয়েন্টটা দেখো, 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে একই গঠন, একটা গঠন হয়তো আমি দেখলাম যে এখানে OH আছে, এখানে H আছে, আর এখানে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা ধরলাম একটা বড় একটা গ্রুপ ছিল, ঠিক আছে? সেই গ্রুপের কনফিগারেশন আর, অর্থাৎ সেখানে একটা কাইরাল কার্বন ছিল, সেই কাইরাল কার্বনযুক্ত গ্রুপটির কনফিগারেশন আমরা আগেই নির্ণয় করে নিয়েছি আর একটা গ্রুপ আছে যেখানে তার কনফিগারেশন এস এসছে। তো এইভাবে যখন অবস্থান করবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিয়োরিটি অনুযায়ী যদি আমরা এদের প্রাধান্যক্রমটা সাজাই, প্রাধান্যক্রম বা প্রিয়োরিটি সিকোয়েন্স যদি সাজাই, সেই সিকোয়েন্সটায় প্রথমে ওইস থাকবে, তারপর আরটাকে প্রেফারেন্স দেব, তারপর এস, তারপরে কিন্তু হাইড্রোজেনকে আমরা স্থান দেব। তো আর কনফিগারেশন যার হবে, তার প্রিয়োরিটিটা বেশি হবে এস কনফিগারেশনের থেকে। এটাই আমাদের এখানে বলতে চেয়েছেন। 6 নম্বর যে নিয়মটা আছে, নিয়মে কি বলা হয়েছে? যদি কোনো একটা মলিকুলের মধ্যে যদি দেখলাম যে কাইরাল কার্বন যুক্ত একটা কার্বন আছে এবং তার পার্শ্ববর্তী দুটো গ্রুপে একটাতে হচ্ছে জেড কনফার্মেশন, আরেকটা হচ্ছে ই কনফার্মেশন। দেখো, জেড বলতে সিস যদি থাকে, সেটাকে আমরা কি বলতাম? জেড কনফিগারেশন। আর যেটা ই অর্থাৎ যেটা ট্রান্স, সেটাকে আমরা ই কনফিগারেশন হিসেবে দেখেছি। তাহলে জেড আর ই কনফিগারেশন অবস্থায় দুটো গ্রুপ যুক্ত আছে একটা কাইরাল সেন্টারের সাথে। তাহলে এদের প্রাধান্য যদি ক্রম আমরা দেখি, প্রাধান্যক্রম, সেই প্রাধান্যক্রমটা হয়ে যায় ওইচ আগে হবে জেনারেলি, তারপর কিন্তু জেডটা আগে, তারপর ই। জেড কনফিগারেশন আগে হবে, তারপরে ই কনফিগারেশন, এবং
তারপর বাকি যেগুলো আছে সেগুলো হবে। তো এইভাবে কিন্তু মনে রাখবে যে কনফিগারেশন জেড আর ই একই গঠন কাঠামোতে অবস্থান করলে তখন জেড আগে স্থান পায়, তারপর ই, আবার এস আগে স্থান পাবে, এই আর আগে স্থান পাবে এসের থেকে। এই নিয়মটা হচ্ছে সিআইপি রুল, যেগুলো তোমাদের জানতে হবে এবং এরপর আমরা কিছু অ্যাপ্লিকেশন করব আরএস নোমেনক্লেচারের। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তোমরা সিআইপি যে শর্ট চার্ট একটা দিয়েছি প্রাধান্যের ক্রম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই সিকোয়েন্সটা ন্যূনতম একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমরা যখন অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করবে তখন কিন্তু এই প্রাধান্যের ক্রম কিন্তু লেখার সময় ওই যে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কিন্তু কাজে লাগবে। তো জাস্ট কতগুলো নন গ্রুপ আছে যেগুলো তোমরা একটু জেনে রাখবে, কারণ ওইগুলোই বারবার দেখবে করতে করতে একটা অভ্যস্ত চলে আসবে, তখন আর মুখস্থ করতে হবে না। বোঝা গেল? দেখো প্রথমের উদাহরণটাতেই আমরা দেখছি যেখানে 4টে গ্রুপ আছে, মিথাইল গ্রুপ, ব্রোমাইড গ্রুপ, ক্লোরাইড গ্রুপ আর হচ্ছে এইচ। তো এদের প্রাধান্যের যদি ক্রম আমরা দেখি, প্রাধান্য ক্রম সিআইপি রুল অনুযায়ী, ঠিক আছে? তো প্রাধান্য ক্রমটাতে তোমরা দেখবে যে যে চারটা তোমরা দেখলে কিছুক্ষণ আগে, সেখানে দেখবে যে ব্রোমিনকে আগে স্থান দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর মিথাইল গ্রুপ, তারপর হাইড্রোজেন, ঠিক আছে? তো এইভাবে আমরা তাদের প্রাধান্যক্রম দেখেছি। তো প্রাধান্যক্রম অনুযায়ী আমরা এদের নামকরণটা করে নেব। তো নামকরণটা আমরা করে নিই। তো প্রথমেই দেখো আয়োডিনকে ব্রোমিনকে আমরা এ ধরলাম, ক্লোরিনকে সি, তারপর মিথাইলকে ক্লোরিনকে বি, মিথাইল গ্রুপটাকে সি আর হাইড্রোজেন গ্রুপটাকে আমরা ডি ধরলাম, ঠিক আছে? ডি ধরার পর এদেরকে যদি আমরা ঘূর্ণন ঘটাই, ঘূর্ণনের ক্ষেত্রে দেখো এখানে আমরা কিন্তু ডিটাকে না দেখে, অর্থাৎ এখানে প্রাধান্যের ক্রমে দেখো ডি একটা হচ্ছে তলে অবস্থান করেছে, তাহলে আমরা এটাকে ধরবো না, ঠিক আছে? আমরা কোনটাকে ধরবো? আমরা দেখো বিটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডে আছে। বি ব্যাক সাইড বলতে এখানে কি হবে, অর্থাৎ টু ব্যাক কি রুল হচ্ছিল? টু ব্যাক কিন্তু পজিটিভ রুল, এইটা কিন্তু আবার ফোর ব্যাক যে রুল ছিল সেই রুল থেকে নেওয়া, টু ব্যাক পজিটিভ রুল হবে, ঠিক আছে? তাহলে ঘূর্ণনটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা আর হবে, ঘূর্ণন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন সেটা এস হবে, ঠিক আছে? এবারে এখানে আমরা গ্রুপগুলো লিখে দেব। তো প্রথমে উপরে আমরা এইখানে লিখছি এ, উপরে হয়ে যাবে সি আর এখানে হয়ে যাবে ডি। এবারে দেখো এখানে যেটা আমরা বি, যেটাকে আমরা ধরে করছি, সেইটাকে কিন্তু আমরা এই প্রজেকশনে আঁকবো না, কারণ আমাদের ঘূর্ণনটা কার মধ্যে হবে? যদি বিটাকে স্থির করে ধরে রাখি ব্যাক সাইড থেকে, তাহলে ঘূর্ণনটা আমাদের কাদের মধ্যে হবে? এ, ডি, সি, এদের মধ্যেই ঘূর্ণনটা হয়। তাহলে ঘূর্ণনটা কীরূপ হবে? এ থেকে সি, তারপর সি থেকে ডি, আবার ডি থেকে এ, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন ঘটছে। কি ঘূর্ণন ঘটছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। অর্থাৎ এখানে যেহেতু টু ব্যাক পজিটিভ রুল, তাহলে এর কনফিগারেশন হয়ে যাবে পজিটিভ সেন্সে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, তো এস কনফিগারেশনই হবে। ঠিক আছে? তাহলে ঘূর্ণনটা কীরকম হলো? ব্রোমিন থেকে মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ থেকে হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন থেকে ব্রোমিন গ্রুপ। ক্লিয়ার? বোঝা গেল আশা করি। এর যদি আইইউপিএসসির নাম যদি আমরা লিখি, আইইউপ্যাক নেমটা কেমন হবে? দেখো আইইউপ্যাক নেমটা এইভাবে হবে, কনফিগারেশন দিয়ে, যেহেতু কাইরাল কার্বন রয়েছে, ঠিক আছে? এস কনফিগারেশন এসেছে, তাহলে এস 1 ক্লোরো 1 ব্রোমো ইথেন। ক্লিয়ার? তাহলে এই উদাহরণটার ক্ষেত্রে আমরা প্রিয়োরিটি অনুযায়ী তো সিআইপি অর্ডার, যেটা
সেই অর্ডার অনুযায়ী আমরা যদি সাজাই, তাহলে প্রথমে সিওও না, NH2 গ্রুপ, তারপর অ্যাসিডিক গ্রুপ, তারপর মিথাইল গ্রুপ, তারপর হাইড্রোজেন। তাহলে নামকরণটা আমরা করে দেব, এটা হচ্ছে A B C D, ঠিক আছে। তো আমাদের এখানে কোনটাকে স্থির রাখবো? এখানে কিন্তু আমরা 1 নাম্বার অর্থাৎ ব্যাক সাইডটাকে স্থির রাখছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 1 ব্যাক, তাহলে কি হবে, নেগেটিভ রুল হবে, অর্থাৎ ক্লকওয়াইজ হলে সেটা হয়ে যাবে S, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা হয়ে যাবে R, ঠিক আছে। তাহলে এটাকে স্থির রেখে যদি আমরা করি, তাহলে সি বি আর এখানে হচ্ছে ডি। তাহলে এখান থেকে বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার বি। তাহলে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এখানে নেগেটিভ রুল খাটবে, তাই এর কনফিগারেশন আর হবে। বোঝা গেল? দেখো পরের যে প্রশ্নটা আছে, এইখানে সিআইপি রুল অনুযায়ী আমরা যদি সাজাই, তাহলে আমরা এটাকে এ ধরবো, তারপর এটাকে বি, এটাকে সি, আর এটাকে আমরা ডি বলবো, ঠিক আছে। তাহলে এ বি সি ডি পর্যন্ত 4টার যে নামকরণ সেটা আমরা করে দিলাম প্রায়োরিটি অনুযায়ী, ঠিক আছে। তো এখানে লক্ষ্য রাখবে, এখানে যে ডি অর্থাৎ চতুর্থ যে ক্রমের যে তোমার গ্রুপ, তা কিন্তু অনুভূমিক আছে, অর্থাৎ ডি অনুভূমিক, অনুভূমিক আছে। তাহলে ডি যদি অনুভূমিক থাকে তখন কিন্তু নেগেটিভ রুল হয়, অর্থাৎ ক্লকওয়াইজটা হয়ে যাবে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে আর, ঠিক আছে। এদের যদি আমরা ঘূর্ণন দেখি, তাহলে ঘূর্ণনটাকে আমরা দেখতে গেলে আমরা এদের এ বি সি ডি অনুযায়ী করে দিলাম। তারপর দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আমার হচ্ছে এ, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, আবার সি থেকে এ। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন ঘটছে, ক্লকওয়াইজ রোটেশন। তো ক্লকওয়াইজ রোটেশনের জন্য এর কনফিগারেশনটা হয়ে যাবে, কিন্তু যেহেতু ক্লকওয়াইজ রোটেশন আর এটা নেগেটিভ রুল, তাহলে এটা হয়ে যাবে এস কনফিগারেশন। বোঝা গেল? এখানে প্রেসার প্রজেকশনে দুটো হচ্ছে কাইরাল কার্বন আছে, C2 আর C3, ঠিক আছে। তো প্রথমে আমরা C2 কার্বনের ক্ষেত্রে কনফিগারেশনটা দেখব, আর কি এস কোনটা হয়, ঠিক আছে। তো এদেরকে আমরা পুনরায় রিকনস্ট্রাকশন করব। তো এই যে পুরো অংশ, এই পুরো অংশ যখন আমরা C2 ক্ষেত্রে করব, তখন দেখবে OH আর হচ্ছে COH আর H আর এই পুরো অংশটা একটা গ্রুপ। তাহলে সেইভাবে আমরা রিকনস্ট্রাকশন করে দেখব, OH, ঠিক আছে, এটা H, আর এখানে CH OH CH3, ঠিক আছে। তাহলে এদের প্রায়োরিটি অনুযায়ী যদি আমরা সাজাই, তাহলে এখানে এটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের বি, এটা সি, আর এটা হচ্ছে ডি, ঠিক আছে। আবার এখানে ডিটা দেখো, ডিটা কিন্তু এখানে অনুভূমিক আছে, ডি অনুভূমিক, ডি অনুভূমিক, তাহলে কি হবে, নেগেটিভ রুল হবে, ঠিক আছে। আর এদের ঘূর্ণনটা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হচ্ছে, ফলে C2 এর যে কনফিগারেশন সেটা হয়ে যাবে আর কনফিগারেশন, ঠিক আছে। আবার C3-র ক্ষেত্রে যদি আমরা দেখি, C3-র ক্ষেত্রে একই রকমভাবে CH3 OH H, আর এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা একটা গ্রুপ CH OH CH3।
এদের পিরিয়ড অনুযায়ী যদি করি, এটা এক, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। ঠিক আছে, আবার এখানে ডি অনুভূমিক, ডি অনুভূমিক মানে নেগেটিভ রুল হবে। ঠিক আছে, আর এদের রোটেশনটা কেমন হবে? রোটেশনটা দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে হচ্ছে আবার এ, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এর যে কনফিগারেশন, সেই কনফিগারেশন কিন্তু আর কনফিগারেশন হবে। ক্লিয়ার? তো এদের আইইউপ্যাক যদি নেম আমরা করি, তাহলে নেমটা কেমন হবে? 2 কার্বন আর কনফিগারেশন, 3 কার্বন আর কনফিগারেশন, ডাই হাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু নামকরণ করতে হয়। দেখো, ইনভার্সন অফ কনফিগারেশন, এই কথাটা কিন্তু আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে অনেকবার পেয়েছি। ঠিক আছে, সেইটা আরও একবার দেখে নেব। ইনভার্সন অফ কনফিগারেশন বলতে দেখো, কোনো একটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়কের উপস্থিতিতে, তা কিন্তু প্রোডাক্ট উৎপন্ন হবে, তাই তো? বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হবে। ধরলাম রিঅ্যাকট্যান্টের কাইরাল সেন্টার আছে, তো সেই কাইরাল সেন্টারের কনফিগারেশন যদি দেখি আর আর কনফিগারেশন, ঠিক আছে, সেটা বিক্রিয়া করার পর বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করেছে এস কনফিগারেশন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো কনফিগারেশন যেটা ছিল তার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ইনভার্সন অফ কনফিগারেশন। ঠিক একই রকম উল্টোভাবে যদি বলি যে রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে তার কনফিগারেশনটা হচ্ছে এস কনফিগারেশন ছিল, সেটা পরিবর্তিত হয়ে গেছে আর এ, সেই ক্ষেত্রেও সেটাকে আমরা বলবো ইনভার্সন অফ কনফিগারেশন। তো একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝালে আরও ভালো তোমরা বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটার সাথে আমরা ওইচের বিক্রিয়া ঘটাবো SN2 বিক্রিয়া, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাক করব। তাহলে এদের যদি আমরা কনফিগারেশনটা দেখি, যেটা রিঅ্যাকট্যান্ট তার কনফিগারেশনটা আগে আমরা দেখে নেব। তাহলে দেখো, এদের প্রিয়রিটি অনুযায়ী যদি আমরা প্রাধান্য অনুযায়ী সাজিয়ে দিই, CIP রুল অনুযায়ী, সেই অনুযায়ী আমরা সাজালাম। ঠিক আছে, সাজানোর পর দেখছি যে 4 ব্যাক আছে, তাহলে কি হবে? পজিটিভ রুল হবে। 4 ব্যাক মানে পজিটিভ রুল, এটা আমরা জানি। তাহলে পজিটিভ রুল, তাহলে এখানে রোটেশনটা কোথা থেকে হবে? দেখো, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, এখানে 4টাকে আমরা ফিক্সড ধরছি। তাহলে এটা কি রোটেশন ঘটছে? এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ঘটছে, অর্থাৎ এর কনফিগারেশনটা আমরা পেয়ে যাচ্ছি এস কনফিগারেশন। ক্লিয়ার? এস কনফিগারেশন পেলাম। তারপর ব্যাক সাইডে যদি অ্যাটাক ঘটাই, তাহলে এদের কনফিগারেশনের চেঞ্জ হয় কি না সেইটা আমাদের একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা প্রিয়রিটি অনুযায়ী তাদের সিকোয়েন্স অনুযায়ী CIP রুল অনুযায়ী দেখি, এটা 1 2 3 4। ঠিক আছে, তো 4 ব্যাকে আছে, পজিটিভ হবে, পজিটিভ রুল হবে। আর পজিটিভ রুল যদি হয়, তাহলে আমরা 4টাকে স্থির রেখে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, তাহলে এটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে। আর ক্লকওয়াইজ যদি হয়, তার পজিটিভ রুল, অর্থাৎ এর কনফিগারেশনটা কিন্তু আর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস কনফিগারেশন বিক্রিয়ক থেকে বিক্রিয়াত পদার্থ আর কনফিগারেশন হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? ইনভার্সন ঘটছে, ইনভার্সন অফ
কনফিগারেশন এখানে ঘটে গেল, বোঝা গেল। এরপর আমরা দেখব রিটেনশন অফ কনফিগারেশন। রিটেনশন অফ কনফিগারেশন জিনিসটা কি? দেখো এখানে রিঅ্যাক্ট্যান্ট থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হলো, ঠিক আছে, প্রোডাক্ট উৎপন্ন হলো, এখানে রিঅ্যাক্ট্যান্ট যদি আর হয়, আর কনফিগারেশন হয়, সেটা যদি আবার পুনরায় আরে ফিরে যায় বা আর কনফিগারেশনেরই হয়, তখন তাকে রিটেনশন বলবো। বা এস কনফিগারেশন আছে, সেই এস কনফিগারেশন থেকে পরিবর্তিত হয়ে এস কনফিগারেশনই হলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা রিটেনশন বলি, ঠিক আছে। তো রিটেনশনের ক্ষেত্রে আমরা দেখো আমরা যদি SN1 বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে কিন্তু রিটেনশন দেখা যাবে। আবার ইনভার্সন অফ কনফিগারেশনও দেখা যাবে, একই সাথে দেখা যায়। কিভাবে? দেখো আমরা উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি, দেখো এই উদাহরণের ক্ষেত্রে আমরা SN1 বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে এর যে কনফিগারেশন সেটা আগে আমাদের দেখে নিতে হবে। এটা 1 নাম্বার পিরিয়ডিক সিকোয়েন্স অনুযায়ী 1 2 3 আর হচ্ছে 4, তাহলে 4 4 ব্যাক আছে, তাহলে 4 ব্যাক পজিটিভ রুল হবে, তাহলে 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4, অর্থাৎ এটা হয়ে যাবে এস কনফিগারেশন। ক্লিয়ার? এটা বিক্রিয়া, তো বিক্রিয়ক। তার সাথে আমরা যদি SN1 বিক্রিয়ায় এই জল আর অ্যাসিডের উপরে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে, তাহলে কার্বোক্যাটায়ন ফর্মেশন করলো, আর কার্বোক্যাটায়ন ফর্মেশন করার পর দেখবে এখানে কার্বনের যে দুটো লোভ সৃষ্টি হয়, পি কক্ষ যে আছে, ঠিক আছে, পি কক্ষে দুটো লোভ আছে, তো দুই পাশ থেকেই কিন্তু আমরা জলকে অ্যাটাক করাতে পারি। যদি আমরা লেফট সাইড থেকে অ্যাটাক করাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রোডাক্ট পাবো, আবার রাইট সাইড থেকে যদি অ্যাটাক করাই, সেই ক্ষেত্রেও আরেকটা প্রোডাক্ট পাই। তো লেফট সাইড থেকে যখন আমরা অ্যাটাক করালাম, তখন তার প্রোডাক্টটা কি হবে, সেই প্রোডাক্টটা আমরা একটু লিখে নিই। তো প্রোডাক্টের যে কনফিগারেশন, সেই কনফিগারেশনটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা সেই প্রোডাক্টের কনফিগারেশনটা এবার তৈরি করব। এটাকে 1 ধরলাম, এটা 2, এটা 3, এটা 4, CIPC রুল অনুযায়ী আমরা করছি। তাহলে 4 ব্যাক পজিটিভ রুল, তাহলে 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4, এটা কি হচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে, পজিটিভ রুল আর কনফিগারেশন হবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ডান দিক থেকে যদি আমরা অ্যাটাক করাই, তাহলে এইভাবে প্রোডাক্টটা আমাদের উৎপন্ন হয়। এদের যদি আমরা দেখি যে কনফিগারেশনের কি পরিবর্তন বা কি হয়েছে, তাহলে আমরা দেখব এখানে কনফিগারেশনটা কি হয়, ঠিক আছে। এটা 1, এটা 2, পিরিয়ডি অনুযায়ী CIPC রুল অনুযায়ী, তাহলে 4 ব্যাক যেহেতু আছে, তাহলে সেটা কি হবে? পজিটিভ রুল হবে। তাহলে 1 থেকে 2 2 থেকে হচ্ছে 3 3 থেকে হচ্ছে 4, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে কিন্তু আমরা পেয়ে যাব এটা তোমার হচ্ছে এস কনফিগারেশন। তাহলে আমরা দেখো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে দুটো প্রোডাক্ট পাবো, এবং দুটো প্রোডাক্টই হচ্ছে 50% করে উৎপন্ন হয়। তাহলে দেখো যেটা আমাদের রিঅ্যাক্ট্যান্ট ছিল, সেই রিঅ্যাক্ট্যান্ট থেকে
যখন আমরা প্রোডাক্ট যাচ্ছি একবার কি হচ্ছে, কনফিগারেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, এস থেকে এস হচ্ছে। তাহলে এস থেকে এস যেটা হচ্ছে অর্থাৎ ডান সাইডে যেটা অ্যাটাক করালাম সেই ক্ষেত্রে কিন্তু রিটেনশন হয়ে গেল। কি হলো? রিটেনশন ঘটলো। ক্লিয়ার? আর যেটা আমরা লেফট সাইডে তোমার অ্যাটাক ঘটালাম এই ক্ষেত্রে ইনভার্সন ঘটলো। বুঝে গেল? তাহলে রিটেনশন আর হচ্ছে ইনভার্সন দুটাই কিন্তু SN1 বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে। হওয়ার পর দুটো প্রোডাক্ট পাচ্ছি, তাদের পার্সেন্টেজও 50% 50%, অর্থাৎ 1:1 অনুপাতে কিন্তু আমরা প্রোডাক্ট পাচ্ছি। তাই এই দুটো যে প্রক্রিয়ায় যে দুটো প্রোডাক্ট উৎপন্ন হলো তাদের যে অনুপাত 1:1, অর্থাৎ এদেরকে আমরা বলবো রেসিমিক মিক্সচার। ঠিক আছে, এটাকে আমরা বলি রেসিমিক মিক্সচার। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো যদি লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করে নেবে।